আচ্ছা, আমরা কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ দেখলাম, কিন্তু এই যে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচের কথা বলেছি সেইটা কল্পনার জগতে হলেও বাস্তবের সঙ্গে তার কিন্তু বিস্তর পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? না, মার্শাল দেখাতে চেয়েছেন আমি উপযোগিতাকে কি করতে পারি, পরিমাপ করতে পারি, ইউটিলিটিটাকে পরিমাপ করতে পারি, কার্ডিনাল নাম্বার দিয়ে যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমরা ইউটিলিটিকে পরিমাপ ওইভাবে করতে পারি না। কারণ আমার কাছে যে দ্রব্যের ইউটিলিটি আছে অন্যজনের কাছে সেই দ্রব্যের ইউটিলিটি নাও থাকতে পারে। আরেকটা বিষয়, ধরো তোমার 10 টাকা দাম ছিল, হঠাৎ করে 8 টাকা দাম হলো পরের দিন বাজারে গেল, তাহলে 8 টাকা যখন দাম হবে তোমার হাতে 2 টাকা এক্সট্রা আসছে, তাহলে ওই 2 টাকা দিয়ে তুমি তো বেশি দ্রব্যও আবার কিনতে পারো, ওই দ্রব্যটাও কিনতে পারো, অন্য দ্রব্য কিনতে পারো। কিন্তু মার্শাল এখানে সেই বিষয়টার অবতারণা করেনি। আরও একটা বিষয়, এই যে ধরে নিয়েছে টাকার প্রান্তিক উপযোগিতা স্থির, তাহলে যদি সাবস্টিটিউশন এফেক্ট, তোমরা পরে পড়বে, সাবস্টিটিউশন এফেক্ট যদি আসে বা ইনকাম এফেক্ট, আয় প্রভাব, তাহলে কিন্তু এই তত্ত্বটা কোনোভাবেই কাজ করবে না। ওকে? আর এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধির কথা বলছে, তাহলে প্রান্তিক উপযোগিতার কনসেপ্টটাই যদি না কাজ করে তাহলে কিন্তু মার্শালের তত্ত্ব কোনোভাবেই দেখানো যাবে না। তাহলে এইখান থেকে বেরিয়ে গিয়ে অনেকটা বাস্তব সম্পন্ন যে তত্ত্ব, সেইটাকে আমরা কি বলি, অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। ওকে, এখন কথা হচ্ছে এই অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচের কে প্রথম অবতারণা করল? হিক্স নামে একজন অর্থনীতিবিদ, হিক্স, অ্যালেন, এই ধরনের অর্থনীতিবিদরা মনে করেছেন যে এই কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ মার্শাল যেটা বলেছেন সেটা সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তাহলে তারা কি ধরনের তত্ত্ব অবতারণা করেছেন? তারা অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচের কথা বলেছেন, কিন্তু এই অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচও কিন্তু কয়েকটা অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। কীরকম অনুমান? না, অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচে আমরা উপযোগিতাকে কোনো সংখ্যা দ্বারা পরিমাপ করতে পারি না বা টাকার অঙ্কে পরিমাপ করতে পারি না। তাহলে আমরা কি করতে পারি? না, উপযোগিতাকে আমরা ক্রম অনুসারে সাজাতে পারি। বুঝতে পারলে তো? আমি আগে কি বলেছিলাম যে 10 টাকা দিচ্ছি, 10 টাকার সমান উপযোগিতা পাচ্ছি। এরা বলছে না, ধরো এ বি সি 3টে কম্বিনেশান আছে, এইখানে ধরো 10 একক আপেল আর 2 একক আমি অন্য একটা দ্রব্য খাচ্ছি, আরেকটা জায়গায় আছে 6, 8, আরেকটা জায়গায় আছে 5, 4। এই কম্বিনেশানগুলো থেকে আমি যে উপযোগিতাটা পাবো সেই উপযোগিতাগুলোকে আমরা কি করতে পারবো? ক্রম অনুসারে সাজাতে পারবো। ধরা যাক আমি ধরে নিলাম 10 আর 2, এইটা থেকে আমি বেশি উপযোগিতা পেতে পারি, তাহলে একে ফার্স্ট অর্ডার রাখলাম। তারপরে ধরো 6 আর 8 আছে, আমার মনে হলো এইটা থেকে তুলনামূলক কম উপযোগিতা পাবো, তাকে সেকেন্ড অর্ডার করলাম। আবার 5, 4 আছে, সেখান থেকে আরও কম উপযোগিতা পাবো। তাহলে আমি এই অর্ডার অনুসারে শুধু সাজাতে পারি, যেটাকে আমরা কি বলি, না উপযোগিতাকে আমরা পরিমাপ করতে পারি না, বা উপযোগিতাকে যে সংখ্যাগুলো দিয়ে আমরা এখানে প্রকাশ করি তাকে কেবলমাত্র ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম থেকে অধক্রম অনুসারে সাজাতে পারি, কিন্তু কখনোই যোগ বা বিয়োগ করতে পারবো না। সেকেন্ড বলছে কোনো দ্রব্যের উপযোগিতা কেবলমাত্র সেই দ্রব্যের ভোগের উপর নির্ভর করে না, অন্য দ্রব্যের ভোগের উপরও নির্ভর করে। যেমন ধরো আমি ভাত খাচ্ছি, শুধু ভাত খেলে যে উপযোগিতা পাবো বা আমার মন যতটা ভরবে, আমি যদি ভাতের সঙ্গে মাংস দিয়ে খাই নিশ্চয়ই তার থেকে বেশি উপযোগিতা হবে, কিন্তু সেই উপযোগিতাটা আমি পরিমাপ করতে পারবো না। আগে কি জানতাম, মার্শাল কি বলেছিলেন যে আমরা ভাত যদি খাই তাহলে ভাতের উপযোগিতা কেবলমাত্র ভাত খেয়েই পাবো, এবং সেই উপযোগিতাটা ভাতের দামের দ্বারা নির্ধারিত হবে। কিন্তু অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বলছে না, আমি শুধু যে দ্রব্যটা ভোগ করব সেই দ্রব্যের ওপরই কিন্তু উপযোগিতা নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? না, অন্য কোনো দ্রব্যের ভোগের উপর নির্ভর করবে। না, বুঝতে পারলেন?
আমি ভাত খেলে, শুধু ভাত খেলে যে উপযোগিতা, ভাতের সঙ্গে মাংস খেলে তার থেকে বেশি উপযোগিতা পাবো। অর্থাৎ উপযোগিতা কোনো একটা বিষয়ের ওপর নির্ভর করে না। সেকেন্ড, থার্ড কি বলছে না, থার্ড বলতে চাইছেন যে এই যে উপযোগিতার কথা বলা হচ্ছে, এই উপযোগিতা যেগুলোকে আমরা সংখ্যা দিয়ে সাজিয়ে দিচ্ছি, সেই সংখ্যাগুলোকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। 1 নম্বর রোর সঙ্গে 2 নম্বর রো, বা এটা ফার্স্ট হয়েছে এটা সেকেন্ড হয়েছে, 2 আর 1 যোগ করতে পারি। কিন্তু এই 2 1 যোগ করলে বা বিয়োগ করলে কখনোই এরা দেখাবে না যে কতটা ইউটিলিটি আমি পাচ্ছি। ওকে, আমি ধরো 1-এ হাইয়েস্ট পেয়েছি বলছি, কিন্তু কতটা পেয়েছি, 2-এ ধরো আর একটা পেয়েছি, কিন্তু এই 2 থেকে 1 বাদ দিলে এই যে উপযোগিতার কতটা চেঞ্জ হচ্ছে এটা আমি বলতে পারবো না। আমি শুধু বলতে পারি যে এখান থেকে বেশি হচ্ছে কি কম হচ্ছে, এই অর্ডারেই আমরা সাজাতে পারি। ওকে, এইবার বলছে গুরুত্বপূর্ণ যে ধারণাটা এই অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচে দেখানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ, এই ইনডিফারেন্স কার্ভের সাহায্যেই কিন্তু এই যে অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ যেটা তোমরা পড়ছো সেইটাই কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। কি এই ইনডিফারেন্স কার্ভ? আচ্ছা, আমরা এর আগে পিপিএফ কার্ভ পড়েছিলাম না? হ্যাঁ, সেখানে কি খুঁজছিলাম পিপিএফ কার্ভে? যে কোন কোন কম্বিনেশানগুলো সব থেকে হাইয়েস্ট লেভেলের উৎপাদনগুলো দেখাচ্ছে, সেটা ছিল পিপিএফ কার্ভ। ঠিক ইনডিফারেন্স কার্ভটাও কিন্তু কনসেপ্টটা একই রকম, কিন্তু একটু আলাদা। ইনডিফারেন্স কার্ভ মূলত কি দেখায় বলো তো? এই কার্ভটার উদ্দেশ্য কি? ইউটিলিটি দেখানো বা ইউটিলিটি পরিমাপ করা, কারণ আমরা একে কোথায় পড়ছি? ইউটিলিটি চ্যাপ্টারে। অতএব ইউটিলিটি দেখানোটাই এর উদ্দেশ্য। এইবার কি ইউটিলিটি দেখায় না, আগে তাহলে আমাকে ইনডিফারেন্স কার্ভের সংজ্ঞা জানতে হবে। ইনডিফারেন্স কার্ভ হচ্ছে বা নিরপেক্ষ রেখা, বাংলায় কি বলি এটাকে? নিরপেক্ষ রেখা। ডেফিনেশন অবশ্যই দেবে। তাহলে নিরপেক্ষ রেখাটা কি? নিরপেক্ষ রেখা হচ্ছে সেই রেখা যেগুলো কি না একই রকমের উপযোগিতা প্রদর্শন করে, সেই কম্বিনেশনগুলো যোগফল। আবার বলছি, নিরপেক্ষ রেখা হলো একই রকম উপযোগিতা প্রদান করে এমন যে যে কম্বিনেশনগুলো আছে, সেই কম্বিনেশনগুলোকে যোগ করলে আমরা যে রেখাটা পাই সেটাই হয় নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ। কীরকম ব্যাপারটা? এই ছবি আঁকলাম, ধরো এখানে অসংখ্য কম্বিনেশান আছে। কীরকম কম্বিনেশান কীভাবে তৈরি হয় আমরা জানি। ধরো 10 2, 5 4, 6 8, এরকম বহু কম্বিনেশান হতে পারে। কম্বিনেশান মানে কি? ধরো এদিকে একটা এক্স দ্রব্য আছে আর এদিকে ওয়াই দ্রব্য আছে। ধরো এক্স দ্রব্য আমি 5 ইউনিট ভোগ করলাম, ওয়াই দ্রব্য 6 ইউনিট, এটা একটা কম্বিনেশান। আবার হতে পারে 2, এটা 2 খেলাম, ওটা 8 খেলাম। কিন্তু এরকম অসংখ্য কম্বিনেশনের মধ্য থেকে নিরপেক্ষ রেখা সেই কম্বিনেশনগুলোর মধ্য দিয়ে যায় যেই কম্বিনেশনগুলো কি দেখায়? কি দেখায়? একই রকম উপযোগিতা। অর্থাৎ নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে যেটা একই থাকবে সেটা হচ্ছে কি? উপযোগিতা। উপযোগিতা কীরকম ব্যাপারটা আমি একটু ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। ধরা যাক এক্স আর ওয়াই দুটো দ্রব্য আছে। এখানে কিন্তু আমরা আগেই বলেছি কোনো একটা দ্রব্যের ভোগ কেবলমাত্র তার উপযোগিতার উপর নির্ভর করে না, অন্য দ্রব্যের উপযোগিতার উপরে নির্ভর করে। তাই এক্স আর ওয়াই দ্রব্য নিয়েছি। এইবার দেখো এখানে অনেক রকম কম্বিনেশান আছে। আমি এইটা একটা নিরপেক্ষ রেখা ধরে এঁকেছি। ওকে, এটা ধরো এর নাম I0। I0 মানে ইনডিফারেন্স কার্ভ, ফার্স্ট ইনডিফারেন্স কার্ভ। এইখানে কি ঘটনা ঘটছে দেখো, এক্স দ্রব্য এতটা ভোগ করেছি, ওয়াই দ্রব্য এতটা ভোগ করেছি। এটা ধরে নাও 15 আর এটা ধরে নাও 3। ওকে, এইবার আমরা কি জানি, এইখান থেকে এক্স দ্রব্য আমি যদি একটু ছেড়ে দেই তা ওয়াই দ্রব্য একটু বেশি ভোগ করতে পারবো। ধরো আমি 12 ইউনিট এক্স দ্রব্য ভোগ করছি, তার জন্য এটা 5 ইউনিট ওয়াই দ্রব্য ভোগ করতে পারছি। ভালো করে বোঝো।
তার মানে এইখানে একটু ছেড়েছি বলেই আমি এইটা বেশি ভোগ করতে পারছি। এইবার তুমি বলবে স্যার ছাড়লেন কেন? আমরা জানি প্রথম দ্রব্যটা যেটা আমরা ভোগ করি তার উপযোগিতা বেশি থাকে। প্রথমেই যখন একে পেয়ে গেলাম তখন হায়েস্ট, তারপর দেখো আমি একে ছাড়লাম, এই এতটা দ্রব্য পেতে এতটা দ্রব্য বেশি পেতে আমি এতটা দ্রব্য ছেড়েছি, হ্যাঁ কি না? আমি 15 থেকে 12 গেছি মানে তো ছেড়েছি, ওই দ্রব্যটা কম ভোগ করেছি। এই দ্রব্যটা কম ভোগ করেছি বলেই এই দ্রব্যটা বেশি ভোগ করতে পেরেছি। কিন্তু দেখো এইখানেও যে উপযোগিতা নির্দেশ করছে, এখানেও সেই উপযোগিতাটাই নির্দেশ করবে, কখনোই এখানের থেকে এখানে বেশি নয়। এই ঘটনাটাকে আমরা অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচে একটা কথা বলি। কি বলি না, এদের মধ্যে একটা কি আছে, সাবস্টিটিউশন। মানে একে যদি ছাড়ি ওকে আমি বেশি ভোগ করতে পারবো, ওকে, একে যদি ছাড়ি তবে ওকে বেশি ভোগ করতে পারবো। কিন্তু এখানেও যে উপযোগিতা পাবে এখানেও সেই সেম ইউটিলিটি পাবে। আবার যদি এইখানে আসি এখানেও সেম ইউটিলিটি পাবে, এখানেও যদি আসি এখানেও সেম ইউটিলিটি পাবে। তাহলে দেখো এই যে ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা এ কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে? প্রত্যেকটা বিন্দুতে বা প্রত্যেকটা কম্বিনেশনেই কি হচ্ছে, একই উপযোগিতা একই পাচ্ছি। শুধু এখানে চেঞ্জ হচ্ছে কি না, আমি এক্সটা কমিয়ে ওয়াইটা বেশি ভোগ করছি বা ওয়াইকে কমিয়ে এক্সকে বেশি ভোগ করছি। কেন ওয়াইকে কমিয়ে? আমি যদি এদিকে যেমন যেতে পারি এদিক থেকে এদিকেও আসতে পারি, তাহলে এইটা যখন কম ভোগ করছি তখন এইটা বেশি ভোগ করতে পারবো, আবার এইটা যখন কমাচ্ছি তখন এইটা বাড়বে। কিন্তু এই বিন্দুতে প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা এই বিন্দুগুলোতে কি সমান থাকবে, ইউটিলিটিটা একই থাকবে। তাহলে ইনডিফারেন্স কার্ভ কি দেখার, একই উপযোগিতা বা একটা ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা বিন্দুতে ইউটিলিটি একই থাকে। এইবার বলবে স্যার তাহলে আপনি তো বললেন এইখানে ইউটিলিটি একই থাকে, তাহলে এই যে ঊর্ধ্বক্রম থেকে অধক্রম সাজাবেন বললেন, অধক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে পারি বললাম, তাহলে সেই ব্যাপারটা কি? দেখো ইনডিফারেন্স কার্ভ কিন্তু এইরকম ডান দিকে শিফট করতে পারে, I0 থেকে I1 যেতে পারে। I0 থেকে I1 যাচ্ছে মানে কি ঘটনা ঘটবে তখন? দেখো দুটো দ্রব্যই বেশি ভোগ করছে। কেন? এইখানে দেখো এই জায়গায় যদি যাই তাহলে আগে এই দ্রব্যটা এতটা ভোগ করতো, এখন এই এতটা ভোগ করছে। আবার এইটাও দেখো এইখানে ভোগ করছে। কিন্তু এমন হবে না যে এই যে কম্বিনেশন হায়ার লেভেল যেটা পাচ্ছি বা উপরের স্তরের যে উপযোগিতার লেভেলটা পাচ্ছি এর কম্বিনেশন কখনোই এর কম্বিনেশনের সঙ্গে ম্যাচ করবে না। অবশ্যই দুটো দ্রব্য বেশি ভোগ করতে হবে তবেই এই কম্বিনেশনটা আসবে, নাহলে কখনোই এই কম্বিনেশন থেকে এই কম্বিনেশন আসতে পারে না। তাহলে তোমাকে যদি বলে I0 মানে হায়ার ইউটিলিটি লেভেল কি হায়ার ইনডিফারেন্স কার্ভ কি দেখাবে, বা উচ্চ যে নিরপেক্ষ রেখা, এইটা একটা নিরপেক্ষ রেখা, এখান থেকে যখন এই নিরপেক্ষ রেখায় যাব তখন সেইটা কি ডিনোট করবে, নো, এইখান থেকে এখানে যখন যাব তখন কি দেখাবে, বা হায়ার ইনডিফারেন্স কার্ভ কি দেখাবে না, হাইয়েস্ট ইউটিলিটি লেভেল। ইউটিলিটি লেভেল এখানে যা হবে, ইউটিলিটি এখানে যা এখানে তার থেকে একটু হলেও বেশি হবে। কেন? কিন্তু দেখো তোমাকে আবার বলছি যে একই ইউটিলিটি যে রেখা তার উপর প্রত্যেকটা বিন্দুতে ইউটিলিটি সমান। আবার এখানেও যে ইউটিলিটি রেখা সেখানেও কিন্তু ইউটিলিটি প্রত্যেকটা বিন্দুতে একই। কিন্তু এই ইউটিলিটি রেখা থেকে যখন এই ইউটিলিটি রেখায় যাব, অর্থাৎ I0 থেকে যখন I1 যাব, তখন কিন্তু হায়ার ইউটিলিটি ডিনোট করবে, অর্থাৎ উচ্চ কি উপযোগিতা। আবার যদি এই ইনডিফারেন্স কার্ভটা নিচের দিকে চলে আসে তার মানে দুটো কম্বিনেশনই কম কম ভোগ করছে, কিন্তু এখানেও ইনডিফারেন্স কার্ভ যে গেছে সেই কম্বিনেশনগুলোকে নিয়েই তৈরি, যেই কম্বিনেশনগুলো একই উপযোগিতা দেখাচ্ছে। কিন্তু এর সঙ্গে যখন তুলনা করব বা এর সঙ্গে তুলনা করব, অবশ্যই এর থেকে এর উপযোগিতা কম,
আবার এর থেকে এর উপযোগিতা কম। এবার যদি আমি এই তিনজনকে সাজাই I1, I0, I2, তাহলে দেখো I1-এ হায়েস্ট উপযোগিতা, কারণ দুটো দ্রব্যই বেশি ভোগ করেছি। I0-তে তুলনামূলক একটু কম উপযোগিতা, I2-তে তার থেকে কম। অর্থাৎ দেখো উপযোগিতাকে আমরা কিন্তু অর্ডার অনুসারে সাজাতে পারছি, কোনটায় বেশি কোনটায় কম, কিন্তু কখনোই এর সঙ্গে একে যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না, বা যোগ বা বিয়োগ করলে কখনোই কতটা উপযোগিতা বেশি পাচ্ছি বা কতটা উপযোগিতা পাচ্ছি সেটাকে আমরা পরিমাপ করতে পারবো না। কারণ উপযোগিতা একটা মানসিক ব্যাপার। তোমার কাছে কোনো জিনিস ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে আমার কাছে, কিন্তু যখনই দুটো দ্রব্য বেশি বেশি ভোগ করছি তার মানে তার ভালো লাগছে বলে দুটো দ্রব্য বেশি ভোগ করছি। এবং সেইটাই দেখাবে যে ইনডিফারেন্স কার্ভ ইউটিলিটি পরিমাপের জন্য একটা অন্যতম অস্ত্র। ওকে, ভালো করে বুঝবে এগুলো, নাহলে মাথার উপর দিক দিয়ে যাবে।